আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্তে প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো পরিবর্তন করা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। বাস্তবায়ন করতে হবে গণ অভ্যুত্থানের স্বপ্ন। ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন হবে আশা মির্জা ফখরুলের। চূড়ান্ত সংস্কারের পর ভোট চায় জামাত। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্ক পুনর্গঠনে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশের সমৃদ্ধি অর্জনে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির তাগিদ। রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চরম সংকটের স্বল্প পুঁজির ব্যবসায়ীরা। পরিস্থিতি মোকাবেলায় প্রণোদনার তাগিদ বিশেষজ্ঞদের। এবং ধর্মীয় বয়ান ও ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে সংলাপে তিনি বলেন, সবাই এক হয়েই বাস্তবায়ন করতে হবে গণ অভ্যুত্থানের স্বপ্ন। এ সময় নতুন বাংলাদেশের সনদ তৈরিতে রাজনৈতিক পক্ষগুলোর সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলী রিয়াজ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নতুন বাংলাদেশের সনদ তৈরিতে রাজনৈতিক দল সহ গণ অভ্যুত্থানের অংশীজনদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। কমিশনের আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ নেতা অংশ নেন। এই সংলাপের মাধ্যমে প্রথম অধ্যায় শেষ করে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলে স্বাগত বক্তব্যে জানান প্রধান উপদেষ্টা, যা সফল করতে ঐক্যের উপর তাগিদ দেন তিনি। আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা। সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে, এটা বড় লেটারে লেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি, একত্র হতে পারি। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার এমন ভাবে করতে হবে যেন নতুন নির্বাচিত সরকারকে নিয়ে আর বিতর্ক না হয়। যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সবার আমাদের জানা আছে এবং এর মধ্যে রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নট সরকারের ব্যাপারে থাকবে। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে খুবই ইতিবাচক উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সরকারের প্রতি জাতীয় ও আন্তর্জাতিক সমর্থন নতুন বাংলাদেশ গড়ার বড় সুযোগ। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত, বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলী রিয়াজ জানান, সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে রাজনৈতিক পক্ষগুলোর সাথে আলোচনা চলমান থাকবে। আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে, যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে তার একটি দলিল হয়ে উঠবে। তার ভিত্তিতেই যারাই ক্ষমতায় আসুন, যারাই ক্ষমতায় থাকেন, আশু এবং দীর্ঘমেয়াদের সংস্কারগুলো তারা সাধন করতে পারবেন। সার্বক্ষণিক যোগাযোগের মধ্যেই আসলে বোঝাপড়া, আলাপ আলোচনাটা অগ্রসর হবে। আনুষ্ঠানিক যোগাযোগ যেমন থাকবে, অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত থাকবে। ঐকমত্য কমিশনের প্রথম সংলাপকে নতুন বাংলাদেশ গড়ার সনদ তৈরিতে প্রস্তুতি সভা হিসেবে আখ্যায়িত করছে অন্তর্বর্তী সরকার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
ন্যূনতম সংস্কার করে অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচনের পথে হাঁটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপির অবস্থান স্পষ্ট, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এদিকে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির জানান, চূড়ান্ত সংস্কারের পর নির্বাচন চায় জামাত, তবে আগে স্থানীয় নির্বাচন চায় নাগরিক কমিটি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সংস্কার ও নির্বাচন ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ২.৫ ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন রাজনৈতিক দল সহ গণ অভ্যুত্থানের অংশীজনেরা। পরে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে দলের অবস্থান তুলে ধরেন তারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংস্কারের সুপারিশ নিয়ে গঠনমূলক কোনো আলোচনা হয়নি। পরবর্তী বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। ঐকমত্য ছাড়া কোনো সংস্কার হবে না। ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার স্থানীয় সরকার। পরে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল্লাহ তাহের জানান, অন্তর্বর্তী সরকারের সব ইতিবাচক উদ্যোগকে জামায়াত স্বাগত জানাবে। চূড়ান্ত সংস্কারের পর নির্বাচন চায় দলটি। এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে মূলত এটা ছিল জিস্ট অফ দি ডিসকাশন। আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন, সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা জানান, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হতে হবে। তারা পুনর্বাসিত হলে তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই মাসে যে ছাত্রদের একটি বড় দল আসতেছে বাংলাদেশের ইতিহাসে, আপনারা জানেন যে এটা জনমত জরিপের কাজ চলছে এবং সেখানে আমাদের রাজনৈতিক লাইনটা কি হবে সেটাও আমরা সবার সামনে আজকে ব্যক্ত করেছি। আমরা বলেছি আমাদের এই রাজনৈতিক লাইনটা হবে একটি নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই। যে নৌকা ডুবে গিয়েছে সেটি আর বাংলাদেশ আর কখনোই ভাসবে না। আওয়ামী লীগ এটার চ্যাপ্টার এন্ড, অর্থাৎ 5ই আগস্ট ছাত্র নাগরিক হচ্ছে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ একটি অপ্রাসঙ্গিক। আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনিদের দোষর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে। নতুন সংবিধান ও আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত দেন ছাত্র প্রতিনিধিরা। আলোচনা হতে পারে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না করার বিপক্ষে অধিকাংশ দল। তারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে দেখা দেবে বিশৃঙ্খলা। এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও শাস্তির দাবি জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। ঐকমত্য কমিশন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো। এ সময় বিভিন্ন দলের পক্ষ থেকে সুপারিশ তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা সংস্কারও চাই, আমরা যৌক্তিক সময়সীমার মধ্যে নির্বাচনও চাই এবং আমরা স্পষ্ট বলবার চেষ্টা করেছি যে আমরা পরাজিত শক্তি, যারা মানবতা বিরোধী অপরাধের দায় যাদের মাথার উপরে রয়েছে, আমরা তাদের প্রত্যেকের বিচার চাই। বেশ কিছু দল এটা বোঝাতে চেয়েছে যে স্থানীয় নির্বাচন যদি আগে হয় তৃণমূলে সংঘাত সহিংসতা বাড়বে, আওয়ামী লীগ মাথাচাড়া দেবে, কিন্তু আমার মনে হয় যেটি তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না। যে আমরা প্রথমে সংস্কার চাই, এই সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার করার পরে তারপর নির্বাচনে যে সমস্ত ত্রুটিগুলো আছে সেগুলা দেশ জনগণের কাছে ওয়েবসাইটে সব বিস্তারিত আসবে, সেখান থেকে জনগণের মত আসবে। আজকে ফেব্রুয়ারি মাস মধ্যবর্তী চলছে এবং সামনে যেই সময়টুকু আছে এই সময়ে জাতীয় নির্বাচনের জন্য যেই কাজ করা দরকার,
যেই আয়োজন করা দরকার সেই আয়োজন পরিলক্ষিত হচ্ছে না। আজকের মূল সমস্যাটাই হলো রাজনৈতিক। এখানে আগ্রাসন, আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো ছিল তাদের মধ্যে একটি ঐক্যমত দরকার। সংলাপে গুরুত্ব পায় নির্বাচন ইস্যু। তাদের মতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে বাড়বে বিশৃঙ্খলা। স্থানীয় নির্বাচন সম্বন্ধে বিভিন্ন দল মত দিয়েছে, বেশিরভাগ দলই আমরা বলেছি স্থানীয় নির্বাচন আগে করলে অনেক রকম ভুল বোঝাবুঝি, বিভেদ সৃষ্টি হতে পারে নিচের পর্যায়ে, সেটা অ্যাভয়েড করা উচিত হবে। স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। জানেন আপনারা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ সেসব জায়গাতে হয়। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন চিন্তা করাটা অত্যন্ত বিপজ্জনক হবে। যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে সেটা সামাল দেওয়া তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সহজ হবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, এই প্রশ্নে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত রয়েছে। অনেকে এই বর্তমান যে স্থানীয় সরকার ব্যবস্থার যে ভণ্ডুল অবস্থা, সেই জায়গায় ভঙ্গুর অবস্থার কারণে অনেকে অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দাবি করেছে। আবার অনেক রাজনৈতিক দল তারা বলেছে জাতীয় নির্বাচনের আগে যদি এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া হয় তাহলে এটি একটি সিভিল ওয়ার দিকে দেশ চলে যেতে পারে। এ সময় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দোষরদের শাস্তির দাবিও জানানো হয়। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার ও দ্রুত নির্বাচনের দাবি জানান বিভিন্ন দলের প্রতিনিধিরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় নয়, জাতীয় নির্বাচন আগে করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা ও কুমিল্লায় আলাদা দুটি অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে। রিজভী বলেন, বিগত 15 বছর পতিত স্বৈরাচার আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এক ব্যক্তির শাসন কায়েম করেছিল। ঢাকার আগারগাঁওয়ে গোলটেবিল আলোচনা শেষে কুমিল্লার মেঘনা উপজেলার বিএনপি সম্মেলনে যোগ দিয়ে রিজভী আরও বলেন, দ্রুত ভোট আয়োজনের মাধ্যমে এই সরকার জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দেবে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। সরকারের উচিত সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্র এবং সংস্কার দুটোই কিন্তু চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি জবাব সুষ্ঠু নির্বাচনের জন্য আরো এই কাজ করা দরকার, সেটা পার্লামেন্টে আলোচনা হবে, রাজনৈতিক দলগুলো সেটাকে তুলে ধরবেন, এইভাবে সংস্কার করতে থাকবে। তো সেই পথ অবলম্বন না করে অন্য পথ দিয়ে গেলে পরে আবার ঘুরে ফিরে দেখবেন যে ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত সহ বিশ্বের অন্যান্য বড় দেশের সাথে সম্পর্ক নতুন করে গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারকে কৌশলী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে কূটনীতি এবং অর্থনীতি স্থিতিশীল থাকে এমনভাবে সাজাতে হবে দেশের পররাষ্ট্রনীতি। আরও জানাচ্ছেন রাসনা দাস। জুলাই আন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ ও কৌশলগত প্রয়োজনীয়তা নিয়ে এই সেমিনার। এতে বিশ্লেষকরা বলেন, বিগত বছরগুলোয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ভুলে ভরা। আওয়ামী লীগ সরকারের নতজানু নীতির কারণে বর্তমান সরকারের কাছে গুরুত্বপূর্ণ রাষ্ট্র ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ এবং এই ভূরাজনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা ভূরাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে প্রধান যে নিয়ামকের ভূমিকা পালন করবে সেটা হচ্ছে বাংলাদেশ নিজেকে কিভাবে তৈরি করবে তার উপর। তারা 15 বছর ধরে একজন ব্যক্তি একটি দলের সাথে তাদের পলিসি ছিল। দিল্লিকে ডিসাইড করতে হবে বাংলাদেশের ব্যাপারে তাদের ফরেন পলিসি কি হবে। জাতীয় স্বার্থ সমুন্নত রেখে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের ভারসাম্যমূলক কূটনীতি সাজানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রত্যেকটা রাষ্ট্র তার ইন্টারেস্টটা দেখে ফরেন পলিসিটাকে
তৈরি করে। বাংলাদেশের এই উপযুক্ত মানুষরা মূল্যবোধের অবক্ষয়ে জর্জরিত, সেই জায়গাটা ঠিক করতে হবে। জিওপলিটিক্যালি দিস ইজ ভেরি ভেরি সেন্সিটিভ এবং আমাদের বে অফ বেঙ্গলের দুটো আমি বলবো ট্রানজিট আমাদের আছে, দুটো যদি কোনো ব্লক হয়ে যায় আমরা মারা যাবো। বিকজ আমাদের খাবার আনতে হবে, আমাদের এনার্জি আনতে হবে, আমাদের সবকিছু আনতে হবে এই দুই জায়গা থেকে। কাজে বে অফ বেঙ্গলে আমাদের ওপেন রাখতেই হবে। রাজনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশের ব্যাপারে আস্থা বৃদ্ধি ও আকর্ষণীয় করে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করা দরকার বলেও মত দেন আলোচকরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র শিল্প এবং অতি ক্ষুদ্র ব্যবসা। উদ্যোক্তাদের মতে চলমান পরিস্থিতির উন্নতি না হলে সিএসএমই ব্যবসায় চ্যালেঞ্জ আরও বাড়বে। কম সুদের ঋণ প্রাপ্তি ও বিশেষায়িত তহবিল গঠনের মাধ্যমে এ খাতে গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শারফুল আলমের রিপোর্ট। রাজধানীর হাজীপাড়ায় বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, নানা পণ্যের পসরা নিয়ে ক্রেতার অপেক্ষায় দোকানি, নেই ক্রেতার উপস্থিতি, যাও বা দু একজন আসছেন, পণ্য না কিনেই চলে যাচ্ছেন। ব্র্যান্ডের শোরুমগুলোতে এমন চিত্র নিত্যদিনের। উদ্যোক্তারা বলছেন করোনার পর কিছুটা ঘুরে দাঁড়াতে পারলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কমছে ক্রেতা, বাড়ছে ব্যবসার খরচ। এ নিয়ে উদ্বিগ্ন সিএসএমই খাতের উদ্যোক্তারা। তাদের মতে বিক্রি না বাড়লে পিছিয়ে পড়বে ব্যবসা ও কর্মসংস্থান। কাস্টমার আসতো, আমরাও সেল করে খুবই স্যাটিসফাই হতাম, কাস্টমারও স্যাটিসফাই হতো, কিন্তু আমরা ওরকমভাবে এখন সেল করতে পারতেছি না। কাস্টমার তেমন ফিডব্যাক পাচ্ছি না, আমাদের দোকান ভাড়া আছে, স্টাফ খরচ আছে, এভরিথিং যে খরচটা এগুলো কাভার দিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। পারচেজিং পাওয়ার অনেক কমে গেছে মানুষের একটা অস্থিরতার ভিতর আছে, আসলে কি হবে। সামনে রমজান আছে, সবাই কেনাকাটা করে, আমরা ওইটার জন্যই বসে আছি। রেট অফ ইন্টারেস্ট যাতে কম হয়, ফান্ড যদি পাই আমরা চেষ্টা করব বিজনেসটাকে আবার ঘোড়ায় নিয়ে আসতে আগের জায়গায়। দেশ জুড়ে সিএসএমই খাতে কর্মসংস্থানের হার 85%, যেখানে জিডিপিতে যায় 30%-এরও বেশি। মোট রপ্তানিতেও এ খাতের ভূমিকা বাড়ছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন অর্থনীতি চাঙ্গা রাখতে সচল রাখতে হবে সিএসএমইর সব ব্যবসা। প্রয়োজনে এসব উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়নের পরামর্শ দিয়েছেন তারা। এরা ছোট লোন না দিয়ে বড় লোনের ফাইল হ্যান্ডেল করতে যদি আরাম পায় সেটাকে খুব গুরুত্ব দেয়। কৃষি লোনের ক্ষেত্রে কিছুটা ইজি করা হয়েছে, এনজিও থ্রুতে করতে পারে, কিন্তু এসএমই সিএমএসএমইর জন্য তো অন্য কোনো এজেন্ট নাই। কিন্তু সেই জায়গায় আপনি দেখেন যে পরিষ্কারভাবে সারপ্লাস যেখান থেকে ডিপোজিট আসে সেই জায়গায় কিন্তু এসএমই লোনের প্রয়োজন বেশি। আমার মনে হয় এই বিষয়টার প্রতি আরও বেশি গুরুত্ব এবং ওই এগ্রিকালচারের বছরের প্রথম টার্গেটের মতো এসএমই তো একটা টার্গেট দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। রমজানে সিএসএমইর ব্যবসায় বিক্রি বাড়বে জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা, নইলে ব্যবসা গুটিয়ে নিতে পারেন অনেকেই, এমন আশঙ্কাও করেছেন কেউ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পানির ন্যায্য হিসা এবং তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে 48 ঘন্টার লাগাতার অবস্থান কর্মসূচি করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। তথ্যচিত্র প্রদর্শনী, সেমিনার এবং মশাল প্রজ্বলন সহ নানা আয়োজনে সাজানো হয়েছে এই কর্মসূচি। এজন্য তিস্তা পাড়ে ব্যাপক প্রস্তুতি শেষ করেছে সংগঠনটি। তিস্তা ইস্যুতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্যই এই উদ্যোগ বলছেন আয়োজকরা। লালমনিরহাট থেকে আনোয়ার হোসেন স্বপনের তথ্যচিত্র নিয়ে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। একসময়ের প্রমত্তা তিস্তা এখন মরা খাল। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করায় চর পড়েছে নদীতে। নদীর বাংলাদেশ অংশে অন্তত 150 কিলোমিটার এলাকা জুড়ে শুষ্ক মৌসুমে জেগে ওঠে বালুচর। আবার বর্ষায় ভারত আকস্মিকভাবে পানি ছেড়ে দিলে ডুবতে হচ্ছে লাখো মানুষকে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে লালমনিরহাটে তিস্তা নদীর পাড়ে এই বৈষম্য নিরসনে ব্যতিক্রমী অবস্থান কর্মসূচি নিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এতে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা পাড়ের 11টি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। তিস্তা পাড়ের আমাদের সাধারণ মানুষের পানি যেটি ন্যায্য হিস্যার দাবি জন্ম থেকে দেখে আসতেছি, আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা সর্বোপরি চাই এই এলাকার উন্নয়ন হোক, নদীটা শাসন হোক, যে মেগা প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমরা এটা আশা করব আন্তর্জাতিক পর্যায়ে আন্দোলনটা একটা অবস্থান ভূমিকা রাখবে।
রংপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী জানিয়েছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ইস্যুতে সমর্থন আদায় কর্মসূচির প্রধান লক্ষ্য। দুটি দাবিকে সামনে রেখে এগিয়ে যেতে চাই। একটি হলো তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা চাই এবং তিস্তা মহাপরিকল্পনাটা আমরা বাস্তবায়ন দেখতে চাই। ইতিমধ্যে জনগণের মধ্যে যথেষ্ট সাড়া আমরা লক্ষ্য করছি, কারণ এই দাবিটি হচ্ছে জন আকাঙ্ক্ষার দাবি, এটি রংপুরের বাঁচা মরার দাবি, এটি আমাদের প্রাণের দাবি। কর্মসূচিতে দুদিনব্যাপী সভা, সেমিনার, বড় পর্দায় ছবি প্রদর্শন, ভাওয়াইয়া ও পালাগানে মুখরিত থাকবে তিস্তা পাড়। কর্মসূচি সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে ধর্মীয় বয়ান শুনে ও ইবাদত বন্দেগীর মাধ্যমে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমার এবারের আসর। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। টঙ্গী থেকে ফিরে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন। তবে ইজতেমার প্রথম দিন শবে বরাত হওয়ায় রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন মুসল্লিরা। মহান আল্লাহ তাআলা দরবারে দুহাত তুলে দোয়া কামনা করেন তারা। শবে বরাতে ইজতেমা হয়েছে, এটা আল্লাহ তাআলার দরবার লাখ লাখ শুকরিয়া। সমস্ত উম্মতি মুহাম্মদী কেমনে বাঁচতে পারে এই দোয়াটাই করি আল্লাহর কাছে। আমরা সারা বছর যেন টঙ্গী ইজতেমা করতে পারি, আমাদের জোর ইজতেমা আমাদের যেন কোনো বাধা না দেয়। Every people, Musliman, must be charmas every year, inshallah. কিন্তু কয়েক ধাপে ইজতেমা আয়োজনকে ভালোভাবে দেখছে না তাবলিগ জামাতের এই সাথীরা। দুই পক্ষ হয়ে গেছে, আমরা এটা না করি, আমরা সবাই আল্লাহর উদ্দেশ্যে ইজতেমায় আসি। আসলে ইজতেমাতে সবাই মিলামিশা করাই উত্তম। এই বিশ্ব আমিরকে নিয়ে সবাই একসঙ্গে যাতে ইসলামের এই কাজ করতে পারি। আমাদের উভয় দলকে আল্লাহ তাআলা যেন এক আর নেক করে দেয়। এদিকে ইজতেমায় অংশ নেয়া দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া সকল গুজব থেকে দূরে থাকার পরামর্শ মাওলানা সাতপন্থী তাবলিগ জামাতের। ইজতেমার নিরাপত্তা সম্পূর্ণ ভালো আছে এবং ভালো থাকবে। শুধু আমরাই একাই নিরাপত্তা দিচ্ছি না, এখানে অন্যান্য বাহিনীরও নিরাপত্তা দিচ্ছে, আমাদের পর্যাপ্ত ফোর্স আছে। যে আমরা কোনো রকম নৈরাজ্য চাই না, আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে পুরা বাংলাদেশে আমরা সবাই মুসলমান এবং আমরা ভাই ভাই, আমরা এই দাওয়াতের মেহনত একসাথে সবাই করতে চাই, কোনো রকম বাধা বিপত্তি ছাড়া। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমার এবারের আসর। এতে অংশ নিতে আরও অনেকে সামিল হবেন বলে প্রত্যাশা নিজামুদ্দিন মার্কাজ তথা সাতপন্থী তাবলিগ জামাতের সাথীদের। প্রথমবারের মতো শবে বরাত পাওয়া বিশ্ব ইজতেমায় অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা সারা রাত থেকেই ইবাদত বন্দেগীতে মশগুল। আল্লাহর দরবারে তারা দোয়া করছেন নিজেদের সুখ সমৃদ্ধির পাশাপাশি দেশের সমসাময়িক নানা বিষয় নিয়েও। তবে তারা বলছেন ইজতেমা যেন হয় ঠিক আগের মতো, ইজতেমা যেন হয় বিভক্তিহীন। টঙ্গীর তুরাগ নদীর তীর থেকে মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, গাজীপুর। কারওয়ান বাজারে ইটিভি ভবনের নিচতলায় একটি কফি হাউসে রাতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে ওই ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ধারণা পেয়ালা হাউসে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 8টি ইউনিটের 1 ঘণ্টার চেষ্টায় রাজধানী পুরান ঢাকা লালবাগ এলাকার ইসলামবাগের বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভবনের নিচে থাকা প্লাস্টিকের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। এলাকাবাসী জানান, বিকেল 3টা15 হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে টিন শেডের প্লাস্টিকের গোডাউন। এদিকে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সময় গড়ানোর সাথে সাথে অমর একুশে গ্রন্থমেলায় জমে উঠেছে বইয়ের বেচা বিক্রি। সাপ্তাহিক ছুটির দিনে মেলায় ছিল ক্রেতা এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এদিন আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল শিশু কিশোরদের বই। রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আড্ডা আর পাঠক এবং লেখকের মিলন মেলায় জমজমাট অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ। ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে মেলায় আসেন ক্রেতা দর্শনার্থীরা।
স্টলে স্টলে ঘুরে ক্রেতারা নির্বাচন করছেন পছন্দের বইগুলো। ছোটবেলা থেকে হচ্ছে তো হুমায়ুন আহমেদ, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলা শরৎচন্দ্র, এগুলা পড়ে বড় হয়েছি। শনিবারের গ্রন্থমেলায় বেশি সাড়া পেয়েছে শিশু কিশোরদের বই। আমার নতিক মাহমুদের বই পড়তে খুব ভালো লাগে, উনি আমার ফেভারিট রাইটার। এইবার একটা সায়েন্স ফিকশন বই একটা বই কিনেছিও, আরো দেখতেছি কিছু ইসলামিক বই দেখলাম একটা নবীদের সম্পর্কে। নতুন প্রজন্মের পাঠকদের মধ্যে সায়েন্স ফিকশন, মুক্তিযুদ্ধ, ইতিহাস, আত্মজীবনী, উপন্যাস এবং কমিক্স বইয়ের চাহিদা সবচেয়ে বেশি। প্রত্যেকটা স্টলে শিশুদের বই আছে মোটামুটি, আমি যতদূর ঘুরে দেখেছি আর কি। সেই হিসেবে মনে হচ্ছে শিশুরা এবার একটু স্কোপ পাবে বেশি। কিশোর উপন্যাস, থ্রিলার, কমিক্স এই ধরনের বই এবার বেশি যাচ্ছে। মেলায় প্রতিদিনই উন্মুক্ত মঞ্চে উন্মোচিত হচ্ছে নতুন নতুন বইয়ের মোড়ক। এদিন লেখক ও এটিএন বাংলার এডিশনাল ভাইস প্রেসিডেন্ট সেলিমুল দৌলা খানের লেখা আমার সুরবালার মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ সহ অনেকে। বই পড়া এবং বই লেখার কোনো বিকল্প নেই, কারণ বই আমাদের প্রাণের কথা বলে, আমাদের ভালো লাগা, ভালোবাসা, আমাদের দেশের কথা, মানুষের কথা, সবার কথা বলে। আমি তরুণ প্রজন্মের কাছে একটাই আর্জি রাখতে চাই, বেশি বেশি বই লিখতে হবে, কারণ বই লেখার কোনো বিকল্প নয়। এখানে আছে প্রেম, দ্রোহ, সমাজের সমসাময়িক বিষয় নিয়ে লেখা আছে, বোধ এবং আজকে যে সংস্কৃতি, সমসাময়িক বিষয় নিয়ে কবিতার বিষয়বস্তু। পাঠকদের ভালো সাড়া এবং বিক্রির ধারা বজায় থাকলে এবারের মেলা আরও সফল হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সিগারেটের ওপর কর বাড়ানোর তাগিদ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদস্য বেলাল হোসেন চৌধুরী। রাজধানী বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত উন্নয়ন সমন্বয়ের কর্মশালায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সর্বশেষ ৩ অর্থবছরে নিত্য খাদ্যপণ্যের দাম বেড়েছে যেখানে ৮৪% পর্যন্ত, সেখানে এই সময়ে বিভিন্ন স্তরের সিগারেটের দাম গড়ে বেড়েছে মাত্র ৭.25%। আবার সিগারেটের বিক্রিও বাড়ছে প্রতি বছর 4% হারে। এবারে আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 16 মাস গাজায় জিম্মি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন 3 ইসরায়েলি। স্থানীয় সময় শনিবার সকাল 10টার দিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে একটি মঞ্চে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের প্রতিনিধিদের কাছে জিম্মিদের হস্তান্তর করা হয়। পরে রেড ক্রসের গাড়িতে তাদেরকে রাফা ক্রসিং এলাকায় আইটিএফ এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। তারপর আইডিএফ এর গাড়িতে ইসরায়েলে প্রবেশ করেন 3 জিম্মি। আগে থেকেই তাদের পরিবারের সদস্যরা সেখানে অপেক্ষা করছিলেন। স্বজনদের সঙ্গে তাদের সাক্ষাতের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এদিকে আজ এই 3 জিম্মির বিনিময়ে 369 জন ফিলিস্তিনি কারাবন্দীকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের। বাংলা চর্চা ও প্রসারের সংগঠন উত্তরে জানালায়ের আয়োজনে উদযাপিত হল আবৃত্তি গীতি আলেখ্য। সন্ধ্যা 6টায় শিল্পকলা একাডেমিতে দেখা হলো বছর 20 পর। অনুষ্ঠানটি 5টি পর্বে সাজানো ছিল 5 জোড়া বাচিক শিল্পীর অসাধারণ আবৃত্তি দিয়ে। প্রতিটি পর্বের কবিতায় ছিল বহুল পঠিত বিখ্যাত জনপ্রিয় কবিদের লেখা কবিতা। অনুষ্ঠানটির পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিরিন বেবি, ফ্লোরা সূচি। অনুষ্ঠানটির গ্রন্থনায় সম্মিলিতভাবে ছিলেন ফারিহা রহমান, সবুজ হক, ফ্লোরা সূচি, সামিরা সামাদ এবং শিরিন বেবি। এর ধারা বর্ণনায় রিজওয়ান হৃদয়ের সাথে ছিলেন ফ্লোরা সূচি। এবারে পার্টেক্স খেলার খবর।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার পর আজই দুপুরে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত ছিলেন নাজমুল হোসেন শান্তরা। এর আগে বৃহস্পতিবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে টাইগাররা। আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 20 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। 1 কোটি টাকা অর্থ পুরস্কারে বিডি মাসল শো নামের বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ শুরু হবে মার্চ মাসে। 3 দিনের এই প্রতিযোগিতায় 12টি ওজন শ্রেণীতে দেশ বিদেশে প্রায় 1200 বডি বিল্ডার অংশ নেবেন বলে ধারণা আয়োজকদের। রাজধানী একটি হোটেলে মিটিং শেষে একথা জানান ফিটনেস ও বডি বিল্ডিং কমিউনিটি বাংলাদেশের কর্মকর্তারা। পরাগ আরমানের রিপোর্ট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ বিডি মাসল শো শুরু হবে মার্চ মাসে। বডি বিল্ডিং এ অ্যাথলেটদের উৎসাহিত করতে প্রতিযোগিতায় 1 কোটি টাকার পুরস্কার দেয়া হবে। স্থানীয় এক হোটেলে আয়োজক কমিটির মিটিং শেষে একথা জানান ফিটনেস ও বডি বিল্ডিং কমিউনিটি বাংলাদেশের কর্মকর্তারা। অনেকগুলো বড় বড় বাংলাদেশের ব্র্যান্ডের কাছে গিয়েছি এবং তাদেরকে আমরা বুঝাইতে এটা সক্ষম হয়েছে এবং তারা আমাদের প্রোগ্রাম প্ল্যানিং এবং আমাদের ব্র্যান্ডিং দেখে আমাদের সাথে কাজ করার জন্য সবাই নিজ থেকে উদ্বুদ্ধ। আগামী 25 মার্চ থেকে 3 দিনের এই প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ দেশের 400টি ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের 1200 জনের অধিক বডি বিল্ডার অংশ নেবেন বলে আশা আয়োজকদের। আমাদের এখানে ব্র্যান্ড নিউ গাড়ি দিচ্ছি, কার আবার 20-21টা মোটরসাইকেলও দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা আমাদের প্লেয়ারদের জন্য, ঠিক আছে, অনেক হাই। মেন্স বডি বিল্ডিং, ফিজিক, ক্লাসিক ও ডেনিম জিন্স নামের 4টি ডিসিপ্লিনে 12 ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশি ও প্রবাসী বডি বিল্ডাররা। হাই বাজেটের একটা খেলা করি, এই 1 কোটি টাকা বাজেটের, তাহলে সকল বডি বিল্ডাররাই কিছু পাবে, সেটা দিয়ে তারা অনেক হেল্পফুল হবে। নির্দিষ্ট পরিমাণ এন্ট্রি ফি দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় এই বডি বিল্ডিং প্রতিযোগিতা বিডি মাসল শোতে অংশ নিতে হবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তারুণ্যের উৎসবের যুব কাবাডি প্রতিযোগিতার জাতীয় পর্বের খেলা। বিকেলে পল্টন ময়দানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহেদি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, কাবাডি ফেডারেশনের সহ সভাপতি হাফিজুর রহমান খান এবং সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ সহ অন্যান্যরা। গত 20 জানুয়ারি শুরু হয়ে দেশব্যাপী জাগরণ সৃষ্টি করেছে এবারের যুব কাবাডি প্রতিযোগিতা। এই পর্বে বালক বিভাগে 17টি ও বালিকা বিভাগে 16টি দল অংশ নিচ্ছে। আগামী মঙ্গলবার শেষ হবে প্রতিযোগিতা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্তে প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো পরিবর্তন করা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। বাস্তবায়ন করতে হবে গণ অভ্যুত্থানের স্বপ্ন। ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের। চূড়ান্ত সংস্কারের পর ভোট চায় জামাত। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার দাবি নাগরিক কমিটির। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ, ভারত সম্পর্ক পুনর্গঠনে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশের সমৃদ্ধি অর্জনে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির তাগিদ। রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চরম সংকটে স্বল্প পুঁজির ব্যবসায়ীরা। পরিস্থিতি মোকাবেলায় প্রণোদনার তাগিদ বিশেষজ্ঞদের। এবং ধর্মীয় বয়ান ও ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।